আসলে হোয়াট ওয়েন্ট রং, মানে এই যে জুলাইয়ের একটা অ্যাসপিরেশন, জুলাইয়ের একটা স্পিরিট, সেখানে ওসমান হাদির মতো একজন নেতা তৈরি হয়েছে বা এরকম অসংখ্য নেতা তৈরি হয়েছে তরুণদের মধ্যে, যাদেরকে নিয়ে আমরা আশাবাদী হচ্ছিলাম, এবং তাদের জীবনের নিরাপত্তা আমরা দিতে পারছি না, এমন একটি রাষ্ট্রে আমরা বাস করছি। এবং সেই মৃত্যুকে নিয়ে এক ধরনের রাজনীতি, দোষারোপের সংস্কৃতি এবং হত্যাকারী পালিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি যখন এই পর্যায়ে এসে দাঁড়াই আমরা, তখনও প্রতিনিয়তই অন্তর্বর্তী সরকারের সফলতার গল্প আমাদেরকে শুনতে হয়। তারা বিনিয়োগ এনেছেন, এটি করেছেন, ওটি করেছেন, কিন্তু এখানে যে মানুষের জীবনের নিরাপত্তা নেই এবং যে নির্বাচনকে সামনে রেখে আমরা স্বপ্ন দেখছি যে গণতন্ত্র একটা রূপান্তরিত অবস্থায় একটা ইতিবাচক ধারায় প্রবেশ করবে, সেই জায়গাটিতে একটা ছোট্ট পরিসংখ্যান আপনার সামনে তুলে দিয়ে প্রশ্নটা করতে চাই যে 2026 সালের নির্বাচনকালীন সময়ে 76% সাংবাদিক শারীরিকভাবে হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন এবং 50% নারী সাংবাদিক যৌন হয়রানির ভয় পাচ্ছেন। এখন সাংবাদিকদের সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারছি না। আমরা এই পরিস্থিতিতে আপনি গণতান্ত্রিক উত্তরণ কিভাবে সম্ভব যদি আমাদেরকে একটু বলেন। আরেকটা হত্যাকাণ্ড হয়েছে যেটাও মিডিয়াতে খুব একটা জায়গা করতে পারছে না, সেটা হচ্ছে খুলনার সাংবাদিক এবং খুলনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। এবং এটাও ছিল মোটরসাইকেল আরোহী আততায়ী, তাকে গুলি করে হত্যা করেছে। কাজেই বাংলাদেশে এই যে ওসমান হাদিকে মোটরসাইকেল চড়ে আততায়ী রাস্তার মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো, এইটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে বিকজ ওসমান হাদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একটা ওই পোস্ট হাসিনা সময়ে একটা গ্রুপের নেতৃত্ব দেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান, সেই জন্য তিনি তার উপর হামলাটা এত বড় খবর, কিন্তু এই প্রেস ক্লাবের সভাপতি, খুলনার প্রেস ক্লাবের সভাপতির হত্যাকাণ্ড অত বড় খবর না। কিন্তু দুটোই হত্যাকাণ্ড, দুটোই একই ধরনের হয়েছে। অর্থাৎ বাংলাদেশে যে কারো জীবনের নিরাপত্তা সেভাবে নেই, কেউ যদি কাউকে হত্যা করতে চায় সেটা কত সহজ, এই দুইটা ঘটনাই সেটা প্রমাণ করবে। সেটার জন্য আপনার শুধু হাদির ঘটনা না, ওই ঘটনাও সেটাই প্রমাণ করে। হাদি বরঞ্চ বলতে পারেন যে তার মানে নিরাপত্তা থাকা দরকার ছিল, যেহেতু সে একজন ক্যান্ডিডেট হতে যাচ্ছে নির্বাচনে। এখন এই অবস্থাতে আপনার নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরাপদ হবে এবং শান্তিপূর্ণ হবে, সেটা তো একটা বড় প্রশ্ন। কিন্তু আমার একটা আশঙ্কা হচ্ছে যে অনেকেই সেই প্রশ্নটাই সৃষ্টি করতে চায় যাতে নির্বাচনটা না হয়, যে এই মুহূর্তে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন করার পরিবেশ নেই, সেজন্য আর মানে নির্বাচনটাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে হবে। তো এইটা কার জন্য ভালো হবে? এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য ভালো হবে না, বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশে খুবই প্রয়োজন এখন একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, একটা অনির্বাচিত সরকারের হাত থেকে একটা নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই হচ্ছে এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। তো এখন আমার আরেকটা প্রশ্ন জাগতে পারে যে সরকার কি ইচ্ছা করেই এটা করছে যাতে তাকে নির্বাচন করতে না হয়, যাতে সে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে? কারণ তার যে এজেন্ডা নিয়ে তারা এগোচ্ছে, হয়তো সেই এজেন্ডা এখনো পুরোপুরি ফুলফিলড হয়নি, আর সময় তাদের দরকার। এগুলো নিয়ে নানান প্রশ্ন উঠবে। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যে খুনাখুনি হয়নি সেটা তো এমন না, বাংলাদেশে নানান ঝামেলার মধ্যে দিয়ে নির্বাচন হয় এবং সেখানে পুলিশ একটা বড় ভূমিকা পালন করে। আমি 2008 সাল এবং আগের কথা বলছি, আমি এই গত তিনটা নির্বাচনের কথা বাদ দিলাম। সো নির্বাচন যেমনভাবে হোক একটা নির্বাচন করতে হয় এবং নির্বাচন করতে হবে এই সরকারকে, সেটা যেভাবেই হোক নিরাপত্তা দিয়ে করতে হবে। তারা নমিনেশন পেপার ফাইল করতে গিয়ে হেনস্থার মুখে পড়বে কিনা, তারপরে আওয়ামী লীগের যদি কোনো সমর্থক আপনার স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চায়, স্বতন্ত্র হিসেবে যদি সে তার নমিনেশন পেপার সাবমিট করতে যায়, সে আক্রমণের সম্মুখীন হবে কিনা, এইগুলো যদি আপনি এই লেভেলে যদি আপনি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, তাহলে নির্বাচনটা অবশ্যই অবাধ এবং নিরপেক্ষ তো বাদ দিলাম, অবাধ এবং সুষ্ঠু হবে না।